এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। বালসর, তোরা কোনোদিন বুঝবি না। আরে ভাই, যেগুলোর এই পছন্দ করি সেগুলোর মার্কা মারা। একটার জামাই না হলে একটা বিয়ে পাচ্ছে, বুঝবো কেমনে কোনটা বিয়াত্তা আর কোনটা সিঙ্গেল? রিনা গা ছাড়া দিয়ে চেয়ারে বসে পড়ল। মামা ঝটপট 5টা বেলপুরি দেন তো, ঝাল বেশি দিবেন। টিনা বেলপুরি অর্ডার দিয়ে সানির সম্মুখে মাথা ঘোরায়। দোস্ত শুন, আপাতত কয়েকদিনের জন্য মেয়েদের পেছনে ঘোরাঘুরি বাদ দে তো। যে প্রেম করবে সে এমনি আসবে প্রেম করতে। টিনার এমন কথায় সানি বসা থেকে উঠে দাঁড়ায়। তোরা তো শুধু বাঁশ দিতে জানিস ভাই, এর চাইতে একটা বাঁশ না দিয়ে একটা বাঁশ ঝাড় দিলেও তো পারিস। মিলার যে বাগান হয়েছে তোরা জানতি, তাহলে আমায় পাঠালি কেন বল বল। আন্নি সানির সামনে গিয়ে দাঁড়ায়, হাত বাড়িয়ে থুতনিতে নাড়া দিয়ে বলতে লাগলো। থাক, ছেঁকা করো মোরসানি। ইনশাল্লাহ একদিন না একদিন মনের রমণী খুঁজে পাবে। এই নে হাঁকার বেলপুরি খা। এই বলে হানি সানির মুখে ভেলপুরি পুড়ে দেয়। এভাবে আড্ডা চলে যায় আরও কিছু সময়। বিকেলের আজান পড়েছে। দূরে কোথাও সুকরুণ সুরে আজানের ধ্বনি ভেসে আসছে। প্রীতিলতা হলে শেহদাস আর মেহরের জন্য নির্দিষ্ট ঘরটির পর্দাটা হালকা মৃদু কাঁপছে। সেই রুমে হাত পা ছড়িয়ে শটান হয়ে শুয়ে আছে তৃণা। শেহদাস কিছুক্ষণ বাদেই কফি নিয়ে এসে মেহেরের হাত ধরিয়ে দিয়ে বলল। তৃণার কফিটা টেবিলে রেখে তৃণার এক হাত টেনে বলতে লাগলো, তিনু কফিটা খেয়ে নে, ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ রে, আজ কি বাসায় যাবি? তৃণা কফিটাতে এক চুমুক দিয়ে জবাব দিল। শিওর জানি না, কলের উপর ডিপেন্ড করবে যাবো কি যাবো না। কফি আড্ডার মাঝপথেই হঠাৎ তৃণার ফোনে রিং বেজে উঠল। সেও তার তৃণার ব্যাগ থেকে ফোন বের করে তৃণার দিকে তাকিয়ে ভ্রুকুচকিয়ে কাঠ গলায় পড়ল। বিজ্ঞানী মশাইকে? মেহের। সেহতাজের মুখে এমন কথা শুনে তৃণার পানে চোখ রইল। তৃণা কফিতে শেষ চুমুক দিয়ে ঠাস করে জবাব দিল। তোদের দুলা ভাই। আর ধর ধর কলটা, বেচারার কি অবস্থা শুনি একটু। সেহতাজ কলটা রিসিভ করে লাউডে দিল। ওপাশ থেকে নরম গলায় শব্দ ভেসে আসলো। পুতুল, কই তুমি? সেহতাজ আর মেহের তৃণার দিকে ফের চাইল। আমি বাসায় বিজ্ঞানী মশাই। কেন বিজ্ঞানী মশাই, কিছু লাগবে আপনার? আবির মুচকি হেসে কথা গুছালো। আমি প্রীতিলতা হলের সামনে দাঁড়িয়ে আছি, চলে আসো। শালিকারাও যদি থেকে থাকে তাদেরকেও নিয়ে এসো, আমার কোনো সমস্যা নেই। তারা যদি আসে, লাভ ছাড়া ক্ষতি তেমন কিছু হবে না। এবার তৃণাকে উত্তর না দিতে দিয়েই সেহতাজ আর মেহের জবাব দিল একসাথে। দোলা ভাই, আপনি একদম চিন্তা নিয়েন না। তিনু না আসতে চাইলেও ওকে আমরা ধরে বেঁধে নিয়ে আসবো। তৃণা রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করলো সেহতাজ ও মেহেরের পানে। কলটা কেটে ব্যাগে ফোন রাখলো সেহতাজ। তৃণা ফুঁসে উঠে বলল, তোরা কোনোদিন ভালো হবি না না। ব্যাগটা কাঁধে চাপিয়ে হাঁটা শুরু করলো তৃণা। মেহেরা সেহতাজ ফিক করে হেসে দিয়ে তৃণার সাথে পা মিলালো। আপনি কিভাবে জানলেন আমি হলে আছি? তোমাদের বাসায় মা আর আমি এসেছিলাম। তোমার মায়ের কাছ থেকে জানলাম তুমি ভার্সিটিতে এসেছো। অনেক অপেক্ষা করেও যখন তুমি আসছিলে না, তখন মামুনি বলল জাহাঙ্গীরনগরের প্রীতিলতা হলে তোমার 2 বান্ধবী থাকে, তুমি নাকি মাঝে মাঝে তাদের সাথে থাকো, হয়তোবা আজও থাকবে। তাই তো উত্তর জামসিং থেকে অটোরিকশায় চেপে গেরুয়া হয়ে তোমাদের হলের সামনে চলে আসলাম। তৃণা মুখ থেকে বাতাস ছেড়ে দিয়ে আবিরকে বলল। এত কষ্ট না করলেও পারতেন। আবির তৃণার পিছনে অবকলন করে দেখতে পায় সেহতাজ আর মেহের হাঁ করে তাকিয়ে আছে। আবির মুচকি এসে পড়ল। আরে, এভাবে যদি হাঁ করে তাকিয়ে থাকো তাহলে মুখে মশা ঢুকে যাবে। তা তোমরা কেমন আছো বলো? সেহতাজ আর মেহের মুখটা বন্ধ করে আস্তে করে পড়ল। দোলা ভাই, আলহামদুলিল্লাহ। আবির বুকে এক হাত চাপ দিয়ে টিটকিরি সুরে পড়ল। দেখেছো পুতুল, তোমার বান্ধবীরা যখন দুলাভাই বলে ডাকে কি মারাত্মকই না লাগে। উফ, হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। এমন কথায় তৃণা আবিরকে ভেঙচি কাটে। আবির সেহতাজ আর মেহেরের পানে তাকিয়ে পড়ল। শালিকারা এখন থেকে এইভাবেই দুলাভাই ডাকবা, ঠিক আছে? সেহতাজ আর মেহের যেন আবিরের কথায় মাথা তুলালো। এর মাঝেই আবির 2টা অটোরিকশা থামিয়ে সেহতাজ আর মেহেরকে একটাই উঠিয়ে দিয়ে আরেকটাতে তৃণাকে নিয়ে উঠে পড়ে। তৃণা রিক্সাওয়ালা মামাকে আওড়ায়। বটতলা যাবেন? চায়ের অন টাইম কাপে চুমুক দিতে দিতে আবির তৃণাকে শুধালো।
পুতুল, শাড়ি পছন্দ করো তুমি? ট্রিনা জবাব দিল। করি। ট্রিনার হ্যাঁ সূচক বাক্যগুলো শুনে আবির চায়ের কাপটা সিমেন্টের বেঞ্চিতে রেখে ট্রিনার হাতটা ধরে শাড়ির ভ্যানের কাছে গিয়ে হাজির হয়। পুকুরের পাশে যেখানে গেরুয়া যাওয়ার রাস্তা এসে মিশে গেছে সেখানেই অগণিত শাড়ি সেই ভ্যানটার দিকে অপলক চোখে রেখে আবির চট করেই দুটো শাড়ি বের করলো। মামা, শাড়ি দুটোর প্রাইস কত? মামা, কালোটা 1200, সাদাটা 1300। আবির শাড়ি দুটো ট্রিনার কাঁধে রেখে দেখে নিল তার পুতুলকে বেশ লাগছে। কাঁধ থেকে শাড়িটা ট্রিনার মাথায় দিয়ে আবির ট্রিনাকে বলতে লাগলো। অসম্ভব সুন্দর লাগছে পুতুল তোমায়। এই শাড়ি দুটো আমার প্রথম উপহারের চিহ্ন। জি অবশ্যই বিজ্ঞানী মশাই। আবির ভ্রু নাচিয়ে বলল। এই বিজ্ঞানী মশাই ডাকবা যখন, আমি একান্তই তোমার কাছে থাকবো তখন। মানুষের সামনে কখনো বইল না, তবে তোমার এই নাম আমার খুব পছন্দ হয়েছে। একটা মিষ্টি হাসি দিয়ে সেহতাচার মেহেরকে আবির বলল। চা শেষ করে শালিকারা বসে না থেকে পছন্দ করে শাড়ি বেছে নাও। দুলা ভাইয়ের তরফ থেকে তোমাদের উপহার। কিছুক্ষণ বাদেই আবির ট্রিনাকে জিজ্ঞেস করলো। আপনি আজ আসেনি কেন? ওর জন্য একটা শাড়ি বেছে নাও, দিয়ে দেবো দেখা হলে। শাড়ির প্যাকেটগুলো গুছাতে গুছাতে ট্রিনা আবিরের দিকে তাকিয়ে জবাব দেয়। ও একটু অসুস্থ, তাই একটা ক্লাস করেই চলে গেছে। শাড়ি কেনা শেষ করে আবির টাকা চুকিয়ে বটতলায় জমজমার সেই রেস্টুরেন্টে একটা টেবিল দখল করে আবির, ট্রিনা, সেহতাজ, মেহের সামনে চিকেন চাপ, গ্রিল, নান প্লেট সাজিয়ে রাখা হয়েছে। ট্রিনা মুখ ফুলিয়ে বসে আছে সেই খাবারের সামনে। কি হলো পুতুল, খাচ্ছ না কেন? ট্রিনা দুই হাত গালে ঠেসা দিয়ে বলতে লাগলো। পেট বলছে খা ট্রিনা খা, কিন্তু মুখ বলছে খাস না। অ্যাকচুয়ালি আমি না একটু ডায়েট করতে যাচ্ছি। এর মধ্যেই পেছন থেকে পুরুষালী কণ্ঠ ভেসে আসে। তুই যখন খাবি না আমায় দিয়ে দে এই সেহু মেহু শর্ত, জায়গা দে বসতে। ট্রিনার সামনে থেকে সানি চাপের প্লেটটা নিয়ে এক লোকমা খেলো। ট্রিনা সানির সামনে থেকে চাপের প্লেটটা নিয়ে খাওয়া শুরু করে বলতে থাকে। আমি ডায়েট ভেঙে দিলাম। আবির যেন এই বন্ধুদের খুনছুটি খুব এনজয় করলো। আরও এক প্লেট অর্ডার করে সানিকেও আড্ডায় সামিল করলো আবির। আবিরের সাথে কুশল বিনিময় করে সানি বলতে লাগলো। ভাই, আপনি এই সন্ত্রাসী হিটলার মাইয়ার প্রেমে পড়লেন কেমনে? ট্রিনা রাগ দৃষ্টি নিক্ষেপ করলো সানির পানে। তবে ট্রিনার মনে খুব ভয় লাগতে শুরু করলো। সত্যি না বলে দেয় সানি। সানি হাসি হাসি মুখ নিয়ে আবিরকে বলল। আপনার পুতুল তো ভাই আগুন। আমি সেই দিনই বুঝতে পেরেছিলাম ও প্রথম যেদিন র্যাগিংয়ের শিকার হয়েছিল। সানির এমন কথায় ট্রিনা একটা শান্তির নিঃশ্বাস ছাড়ল। আবির এবার খুব আগ্রহ নিয়েই জিজ্ঞেস করলো। কি হয়েছিল সেদিন? তাহলে শোনেন ভাই, ডিপার্টমেন্টের সিনিয়র আপুরা পথ আটকেছিল তৃণাকে। আমি ডিপার্টমেন্টে ঢুকতে যাব, তখন আমি দাঁড়িয়ে পড়েছিলাম ব্যাপারটা দেখার জন্য। তৃণাকে সিনিয়র আপুরা জিজ্ঞেস করেছিল, নতুন? আমাদের তিনু হ্যাঁ বলে ভদ্র মেয়ের মতো মাথা নাড়িয়েছিল। সিনিয়র আপুরা হাসতে হাসতে বলেছিল তিনুকে, এই তুই মেয়ে না ছেলে রে? তোর পোশাকে তো বুঝতে পারছি না। পরীক্ষা দিতে হবে কিন্তু। পাশ করলে ছেলে, ফেল করলে মেয়ে। ছাদ থেকে লাফ মারবি, আবার নিচ থেকে ছাদে লাফ দিয়ে উঠবি। বেঁচে থাকলে পাস, মরে গেলে ফেল। তাহলে কিন্তু তুই মেয়ে। কি একটা অবস্থা ভাই! আমাদের তিনু তো মুখ কাঁপিয়ে কি যেন বলেছিল, এই সেহু আর মেহু কি যেন বলেছিল। পাশ থেকে মেহের বলে উঠল। আপু বলেছিল তখন সিনিয়র আপুদের মেন যে, উনি চেঁচিয়ে উঠে বলল তৃণাকে। আপু? কিসের আপু? বল মা। এই পলিটিক্স ডিপার্টমেন্টের সবাই আমার মা ডাকে। তারপর কি হয়েছিল জানেন ভাই? আবির কৌতূহল নিয়ে সানিকে বলল। কি হয়েছিল? আমার পুতুলকে ওরা মেরেছিল? সানি এক টুকরো নান মুখে দিতে দিতে বলল। হয়েছিল তো অনেক কিছু। তিনু সিনিয়র আপুদের পাল্টা উত্তর দিয়েছিল। তিনু বলেছিল, আচ্ছা মা, কাল আমার একটা পার্টি আছে, অ্যাকাউন্টে 2000 টাকা দিও, পার্টিতে যেতে হবে। এবার রাস্তা ছাড়ো, বড্ড খিদে পেয়েছে, প্রফেসরের সাথে দেখা করে খেতে যাব। তিনু তো এই কথা বলার পর সিনিয়র আপুরা অনেক রেগে গেছিল। আমাদের তিনু তো চলে যাচ্ছিল, তখনই তিনুর চুলের মুঠি ধরে বলেছিল, কি বললি? আমাদের তিনু তখন নিজের ব্যাগটাকে নিচে ফেলে দিয়ে এমন মাইরটা মারলো, ওই আপু হাত পা ভেঙে 3 মাস বেড রেস্টে ছিল। এরপর থেকে ডিপার্টমেন্টে আর র্যাগিং হয়নি।
তিনুর জন্যই এখন নতুন স্টুডেন্টরা শান্তি করতে পারছে। সানির কথা শেষ হতে না হতেই যেন তৃণার ভীষণ খেতে লাগলো। সানি হাসতে হাসতে বলল। আরে দুলাভাই, সত্যি কথা বললেও এমন ভীষণ হয়। আবি তৃণার পানে দৃষ্টি নিক্ষেপ করলো। পুতুল, তুমি সত্যি মারামারি জানো? তৃণা কোকাকোলায় শেষ চুমুক দিয়ে বলল। নিজেকে সেভ করার জন্য তায়কোয়ান্দো শিখেছি। এভাবেই কথায় ঝুড়ি নিয়ে কেটে যায় আড্ডার বহু সময়। সন্ধ্যার আজান শোনা যাচ্ছে। গেরুয়া যাওয়ার রাস্তার দুপাশে প্রকাণ্ড গাছগুলোতে পাখির কিচিরমিচির করছে। সন্ধ্যার লালচে আভা চারিদিকে ছড়িয়ে পড়েছে। কাঠবেড়ালিগুলো গাছে এক ডাল থেকে অন্য ডালে লাফিয়ে চলছে। রাস্তার এক পাশ থেকে হেঁটে চলেছে তৃণা আর আবির। কথা বলতে বলতে গেরুয়া এসে অটোতে উঠে আবির আর তৃণা। বাম পাশের রাস্তা ধরে উত্তর জামসিং যাচ্ছে অটো। রাস্তার ল্যাম্পপোস্টগুলোতে টিমটিম আলো চলছে। মিষ্টি হাওয়া ছুঁয়ে যাচ্ছে দুজনকে। যেতে যেতে নানা কথা হয় দুজনের মাঝে। বাসায় পৌঁছে ডিনার শেষে আবির তার মাকে নিয়ে ফের ছুটে চলে উত্তরার দিকে। কাল দেখা করবে রোদেলা, বড্ড দেখতে ইচ্ছে করছে তোমায়। ফোনের পাশ থেকে রিয়াদ রোদেলাকে উদ্দেশ্য করে বলল। রোদেলা হেসে রিয়াদকে বলল। আমি রেহেনা। ডাক্তার, কি অবস্থা ভাইয়ের? মনে আছে তো কিভাবে আসতে হবে? রিয়াদ লম্বা শ্বাস টেনে জবাব দিল। মনে আছে, লোকাল বাসে আসতে হবে। আমি বাংলা কলেজ থেকে বের হয়ে মিরপুর 2-এর পূর্ণিমা রেস্টুরেন্টে অপেক্ষা করব। রোদেলা রিয়াদকে জানালো। রিয়াদ ফের আবার রোদেলাকে প্রশ্ন করলো। তোমার তো তেমন আইডিয়া নেই, মসজিদে কত নেই ভাড়া? রোদেলা হেসে জবাব দেয়। মশাই 70 টাকা নেবে, তবে আপনি এই লোকাল বাসের ঝামেলা সামলে যদি আমার সাথে দেখা করতে পারেন, বুঝতে পারবো আপনি জীবনে যত ঝামেলা আসবে আপনি আমার সাথে টিকে থাকতে পারবেন। যদি একবার পেরেই যান, পরের বার থেকে আর লোকাল বাসে আসতে হবে না। রিয়াদ মৃদু হেসে জবাব দেয়। দেখা যাক, তাহলে ওই কথাই রইল, আসছি কাল। এই বলে রিয়াদ রোদেলাকে বিদায় জানালো। বনশ্রী থেকে রিয়াদ বাসে উঠে। প্রথম দিকে বাস ফাঁকা থাকলেও ধীরে ধীরে পূর্ণ হয় বাস। গন্তব্যের দিকে যত এগোচ্ছে মানুষের কোলাহল তত বাড়ছে। লাইফে প্রথমবার রিয়াদ লোকাল বাসে যাত্রা করছে, তাও প্রেয়সীকে দেখার টানে। এমন বিদঘুটে সময় কখনো পার করেনি রিয়াদ। বাস এসে থামে টেকনিক্যালের মোড়ে। ট্রাফিক আইন মেনে রাস্তা ক্রস করছে বাস। কিছু বাস থেমে আছে, কিছু বাস বাঁক ঘুরে চলে যাচ্ছে। এরই মাঝে একদল হিজড়া বাসে উঠে পড়ল, যা রিয়াদের জীবনে কখনো ঘটেনি। তাই ঘটে গেল। এই দুষ্টু, টাকা দে, এই দে না। হাতে তালি দিতে দিতে এক হিজড়া রিয়াদের বুকে হাত দিয়ে ধাক্কা দিল। রিয়াদ হতভম্ব দৃষ্টিতে চাইল। তার সামনে দাঁড়িয়ে আছে একটা হিজড়া, 2 হাত ভর্তি কাচের চুড়ি, সাথে লাল লিপস্টিক, কপালে বড় একটা লাল টিপ। এর মাঝে আর একজন হিজড়া রিয়াদকে ঢং লাগানোর সুরে পড়ল। এই দুষ্টু, ম্যারিড নাকি আনম্যারিড? রিয়াদ দৃষ্টি নিক্ষেপ করে কাপা কাপা গলায় পড়ল। আনম্যারিড। হিজড়াটা রিয়াদের গালে আঙুল দিয়ে স্লাইড করে পড়ল। ওহ, আই সি। রিয়াদ দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। এমন পরিস্থিতি কিভাবে সামাল দিবে রিয়াদের জানা নেই। রিয়াদ তার মানিব্যাগটা বের করে খুচরো টাকা খুঁজতে লাগলো, কিন্তু এবারেও রিয়াদ ব্যর্থ। ওদিকে হিজড়ারাও রিয়াদকে ঘিরে আছে, তাই বাধ্য হয়ে 500 টাকার একটা নোট তুলে দিল। এই টাকা পেয়ে যেন খুশিতে নেচে উঠেছে হিজড়ারা। ফ্লাইং কিস করে হিজড়ারা বাস থেকে নেমে গেল। 8 ঘন্টা বাদেই রিয়াদ মিরপুর 2 এসে পৌঁছায়। সিঁড়ি ভেঙে উঠে রেস্টুরেন্টে এক কর্নারে বসে আছে রোদেলা। রোদেলাকে দেখে রিয়াদ একটা মিষ্টি হাসি দেয়। রোদেলা রিয়াদকে অবকলন করে। শরীরে থেকে ঘাম ভিজে গেছে। রিয়াদ গিয়ে বসে পড়ে রোদেলার সম্মুখে। রোদেলা নিজ ব্যাগে হাতে রুমাল বের করে রিয়াদকে দেয়। তা মশাই আসলেন কিভাবে? বলেন তো আপনার জার্নিটা কেমন হলো? রিয়াদ দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে, ফের বলতে থাকে আসার পথে ঘটে যাওয়া ঘটনা। রিয়াদের কথা শুনে রোদেলা খিলখিল করে হাসে। খুনসুটি ভরা কথায় জুড়ি নিয়ে কেটে যায় অনেক সময় 2 মানবীর মাঝে। রোদেলা সিএনজি ভাড়া করে রিয়াদকে উঠিয়ে দিয়ে রোদেলা বাসে উঠে পড়ে। বাড়ি ফেরার এই মাইয়া, রাস্তাটা কি তোমার বাবার? সাইকেল চালাতে না জানলে সেটা চালাও কেন? তুলি সাইকেলটা রাস্তা থেকে উঠাতে উঠাতে বলতে লাগলো সানিকে। হ্যাঁ, এটা আমার বাবার রাস্তা, আপনার কি সমস্যা? ওই সানি ব্রু কুচকিয়ে বলল। যত সব আজাইরা। হ্যালো, কি বললেন? হাতে তুড়ি বাজিয়ে তুলি বলল। সানি আবার বলল। যা শুনেছেন তাই বললাম।
আপনার মতো ছেলেদের সাথে কথা বলাই উচিত হয়নি। কথা কে বলতে বলেছে? যান না বাসায় যান। এখানে দাঁড়িয়ে আমার সাথে ঝগড়া করছেন কেন? ঝগড়াটে মেয়ে কোথাকার। তুলি বেঞ্চি কেটে সাইকেলে উঠে চলে যায় বাসার দিকে। সানি তুলির পানে একবার চেয়ে ফের নিজ রাস্তায় হাঁটা শুরু করলো। কিছুক্ষণ আগের কথা, তুলি কোচিং করে বাসায় ফেরার পথে সানির সাথে অ্যাক্সিডেন্ট করে। তখন তাদের মাঝে এই ঝগড়া ঝামেলা হয়। এই ঝগড়াই তাদের জীবনের সাথে মিশে যাবে কে জানতো। এই তৃণার বাচ্চা, তোকে বাসা কই? খুঁজা পাইতাছি না। ট্রিনা ফোনের ওপাশ থেকে বলতে লাগলো। আরে ছ্যাঁকাখোর, তোর নাম বদলে কালই রাখবো গজাল। আশেপাশে মানুষজন আছে কি না দেখ, জিজ্ঞেস কর আমিত বিলা কই, তাহলেই দেখিয়ে দিবে। আর শোন, মা যদি আমার কথা জিজ্ঞেস করে বলবি টিউশনে গিয়েছে। আজ ইমতিয়াজ ভাইয়ের সাথে মিটিং আছে, তুই কিন্তু ভালো করেই জানিস আমার ফ্যামিলির কেউ জানে না আমি রাজনীতির সাথে জড়িত। কথা কিন্তু বুঝে শুনে বলবি। আর যদি উল্টাপাল্টা কিছু শুনি তাহলে না তোর নামে একটা গুলি আমার পিস্তলে ঢুকোতে 1 সেকেন্ডও সময় নেব না বলে দিলাম। মাথাটা কোথায় ঢুকিয়ে নে ভালো মতো। সানি শুকনো ঢোক গেলে ট্রিনার কথার জবাব দেয়। ঠিক আছে কমরেড আফা। তুলি, তুলি। সাহেলা খানম চেঁচানোর সুরে তুলিকে ডাকছে। কি হয়েছে আম্মা? আজ তোদের রহিমা খালা আসতে পারবে না কাজ করতে, ঘরটা একটু ঝাড়ু দিয়ে দে। তুলি ঝাড়ু হাতে নেয়। ধীরে ধীরে ঝাড় দিতে থাকে রুমের পর রুম। নিচে বসার ঘরে তুলি ঝাড় দিতে আসা মাত্রই কলিং বেল বেজে ওঠে। ঝাড়ু থাকা অবস্থায় তুলি গেট খোলে। এইটা তৃণা পাঠিয়ে দিয়েছে। বলতে বলতে তুলির পানে সানি তাকায়। তুলির ধুলো মাখা চেহারা ও গছলের চুল দেখে সানি হেসে ওঠে। আপনি নিশ্চিত এই বাসায় কাজ করেন? তুলি চেঁচিয়ে বলতে লাগলো। কেন ভাই, আমায় কোন দিক থেকে এই বাসার কাজের লোক মনে হয়? আমি এই বাসার ছোট মেয়ে। সানি মাথায় হাত দিয়ে বলল। হাই সর্বনাশ, আপনি তৃণার বোন? তুলি চেঁচামেচি আওয়াজ শুনে সাহেলা খানম গেটে আসে। সানি সাহেলা খানমকে দেখে মিষ্টি করে সালাম দিয়ে ট্রিনার পাঠানো জিনিসগুলো সাহেলা খানমের হাতে তুলে দেয়। ট্রিনাদের বাসার কাজ সেরে সানি রিক্সায় চেপে রেডিও কলোনি চলে যায়। বড় ভাই, কমরেড ট্রেনা এসেছে। ওকে পাঠিয়ে দাও উসমান। কিছুক্ষণ বাদে ট্রিনা প্রবেশ করে। আসসালামু আলাইকুম ইমতিয়াজ ভাই। ইমতিয়াজ ট্রিনাকে বলল। বসো। ট্রিনা চেয়ার টেনে বসে পড়ে। আপনি যে কাজগুলো আমায় দিয়েছিলেন সেইগুলো আমি করিয়ে দিয়েছি। সামনে আমার 2য় সেমিস্টারের পরীক্ষা, তাই আমি কাজ থেকে বিরত থাকতে চাই। ইমতিয়াজ ভাই, আপনি তো জানেন আমি এই কমরেড পদ থেকে একদিন না একদিন পদত্যাগ করবই। এটা আমার ফ্যামিলির ব্যাপার। আপনার সাথে কাজ করার সবার যোগ্যতা থাকে না, তাই যথাসম্ভব ফ্যামিলি যতদিন না জানতে পারবে ততদিনই রাজনৈতিক কমরেড হয়েই কাজ করব আমি। অনেক ভালোবাসার সম্মান দিয়েছেন আমায় আপনি। ইমতিয়াজ হাসি ট্রিনাকে জবাব দেয়। ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো, 3য় সেমিস্টার উঠে আবার কাজ শুরু করবে। ট্রিনা হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বাকি কথা শেষ করে ওই জায়গা থেকে বিদায় হয়। এই হ্যান্ডসাম বিজ্ঞানী মশাই, কোথায় আছেন? আজ তো একবারও কল করলেন না। ফোন কলের ওপাশ থেকে নরম গলায় আবির জবাব দিল। ল্যাবে আছি, এখন প্রফেসরের রুমে যাব, কিছুক্ষণ পর বাসায় যাব। তা আমার সাথে ডেটে যাবেন? আমি আপনার গবেষণাগারের সামনে। আবির বসা থেকে উঠে দাঁড়ায়। জানালার কাছে চোখ বুলিয়ে দেখে ট্রিনা স্কুটার দিয়ে দাঁড়িয়ে আছে। ফোনে আবির বলতে থাকে। 2 মিনিট অপেক্ষা করো, আমি স্যারকে বলে আসছি। এখন বাজে 3টা। ভার্সিটি থেকে বের হয়েছো কখন? এই তো 1:30 নাগাদ। আমি যতদূর জেনেছি আপনি তো আগে গবেষণা পড়াশোনা নিয়েই পড়ে থাকতেন, তাই না? তাই আমি ভাবলাম আপনাকে ঘোরানোর দায়িত্বটা না হয় আমিই নেই। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। আবির গাড়িতে দিকে হাঁটা শুরু করলো। ট্রিনা বলে উঠল। এই যে বিজ্ঞানী মশাই, আমার সাথে ঘুরতে হলে ওই গাড়িটারই চলবে না, আমার স্কুটারের পেছনে বসতে হবে। আবির মুচকি হেসে বলল। সত্যি নাকি? দাঁড়াও, আমি কিছু খুচরো টাকা দিয়ে আসি। স্কুটারের পেছনে আবির বসে আছে। উত্তরা হয়ে আবদুল্লাহপুর এসে গাড়ি বিরুলিয়া যাওয়ার রোডে বাঘ ঘোরালো ট্রিনা। আবির ট্রিনাকে বলতে লাগলো। আমরা যাচ্ছি কই পুতুল? গোলাপ গ্রামের নাম শুনেছেন? আবির বলল। আমরা সেই জায়গায় যাচ্ছি। ট্রিনা জবাব দিল। কিছুক্ষণের মাঝেই গোলাপ গ্রামের গেটে ঢুকে পড়ল ট্রিনার স্কুটার। শুধু দূরে বসে থাকার জন্য যে ছাউনি বানানো হয়েছে সেখানে গিয়ে স্কুটার থামায় ট্রিনা। এ এক অপরূপ সৌন্দর্যে ঘেরা গোলাপ গ্রাম।
চারিদিকে গোলাপের বাগানের সমাহার। আবির আর তৃণা বাগানের পথে পথে হেঁটে হেঁটে দেখে চলেছে গোলাপ গ্রাম। এই মামা 100টা গোলাপ দেন তো, আর তোড়া করে দিবেন। তৃণা বলতে লাগলো গোলাপের বাগানে প্লটের মালিককে। কিছুক্ষণের মাঝেই তোড়াটা তৃণার হাতে দেয়। তৃণা টাকা বের করে মালি মামাকে দেয়। তৃণা কি করছে আবির তা দেখতে থাকে। ফের তৃণা গোলাপের গুচ্ছটা আবিরের সামনে বাড়িয়ে দিয়ে পড়ল। শীতের বিরহী ভাব থেকে বেরিয়ে আবার পত্র পুষ্পে ভরে উঠবে বৃক্ষরাজি। প্রকৃতিতে তারই আমেজ, ফুলে ফুলে ভরে যাবে গাছগাছালি। মনের আনন্দে পাখিরা গান গাইতে শুরু করবে। হাজার রং নিয়ে ফোটার অপেক্ষায় ফুলগুলো। কবি ও লেখকের মননের বিচরণও ঘটে যেন বসন্তকে ঘিরে। যুগে যুগে কবি ও লেখকরা বসন্তকে ঘিরে গেঁথে গেছে নানান কথা। আমিও তেমন এক ক্ষুদ্র নারী কবি হয়ে গেঁথে ফেললাম কবিতা। এটা ভালোবাসা নাকি ভালো লাগে আমি জানি না, সত্যিই জানি না। তবে জনমসঙ্গী হিসেবে এই মন সায় দেয় আপনাকেই বিজ্ঞানী মশাই। আবি মৃদু হেসে ফুলগুলো নেয় নিজ হাতে। তৃণার হাত ধরে বুকের কাছে টেনে নিয়ে তৃণার কপালে অধর ছুঁয়ে বলল, আমি রাজি তোমার পথ চলার সঙ্গী হতে। ভরসা রাখতে পারো পুতুল। তোকে যে খবর আনতে বলেছিলাম, তোর সেই খবরের হুঁশ মিলেছে? যে কোনো মূল্যেই আমার তৃণার দুর্বলতা জানতেই হবে। সানোয়ার ভাই, টেনশন নিয়েন না, বিকেলের মধ্যে আপনার খবর এসে হাজির হবে। সানোয়ার রাসভারী গলায় বলল, এই মেয়েটাকে বাঘে আনা যাচ্ছে না, বাঘিনীর মতো সব কন্ট্রোল করে। মাসরিফ সানোয়ারের কাঁধে ম্যাসাজ করতে করতে বলল, ভাইয়া, মাইয়াটারে তুই লাইনা বাসায় আটকায় রাখলে হয় না? সানোয়ার সিগারেটে টান দিয়ে ধোঁয়া ছেড়ে বলতে লাগলো, তোর যে স্মৃতিশক্তির লোভ পেয়েছে তার বুঝতে বাকি রইল না রে মাশরিফ। গতবারের কথা কি মনে নাই? যেগুলোরে পাঠাইছিলাম তীরারে তুলে আনতে, সেগুলোর হাল কি হয়েছে? সেই দিনের কথা মনে পড়া মাত্রই মাসরিফের হাত পা শিউরে উঠল। যেদিন প্ল্যান করে তৃণাকে আনতে গিয়ে সবাইকে মেরে তৃণা বেড রেস্টে পাঠিয়েছিল। ভাই, খাস খবর আছে। সানোয়ার সিগারেটের শেষ টানটা দিয়ে ফেলে দিয়ে হাতে ইশারা করে বলল বলতে, সে কি খবর নিয়ে এসছে। ভাই, তৃণা বাইরে যতই বাঘিনীর মতো থাকুক না কেন, বাড়িতে বেজা বিড়ালের মতো থাকে। ওর পরিবারের কেউ জানে না ও যে কমরেড পদে কাজ করতেছে। তাই এখন খালি ওর বাপের ধারে জানাইলেই খেল খতম। সানোয়ার শয়তানি হাসি দিল। কেঁপে উঠল কক্ষ তার কণ্ঠের ধ্বনিতে। তোকে বারবার বলেছিলাম তৃণা, ইমতিয়াজ ভাইয়ের সাথে কাজ করিস না, তুই আমার দলে আয়। তুই মানলি না, এবার দেখ তোর কি করুণ অবস্থা করি। সানোয়ার আবার অট্ট হাসিতে মেতে উঠল। তৃণা তার বিজ্ঞানী মশাইকে তার গবেষণাগারে সামনে ড্রপ করে আশুলিয়ার রাস্তায় স্কুটার নিয়ে ছুটল। রেডিও কলোনির রাস্তায় এসে ভেতরে রাস্তা ধরে জামসিংয়ের রাস্তায় ঢুকলো। স্কুটার গিয়ে থামলো সুদূর আহমেদ ভিলার সামনে। টিপে টিপে পা ফেলছে তৃণা সাহেলা খানমের থেকে লুকিয়ে কক্ষে ঢোকার চেষ্টা। কিরে, কখন ফিরলে? তৃণা থমকালো। চেয়ে দেখলেও তার পানে সাহেলা খানম তাকিয়ে। তৃণা আমতা আমতা করে শুধালো, এই তো মাত্র। সাহেলা খানম বললেন, যা ফ্রেশ হয়ে নে, খেতে দিচ্ছি। তৃণা মাথা নাড়ল, চলে গেল কক্ষে। খাওয়া শেষে সাফিউল আহমেদের কাছে গিয়ে তৃণা বসে বসে গল্প করে কক্ষে ফিরল। টেবিলে গিয়ে বসে পড়ে শেষ করে পাড়ি দিল ঘুমের দেশে তৃণা। মুক্ত মঞ্চে বসে আছে সেও তাজ, মেহের, আন্নি, সানি। সবাই তৃণার অপেক্ষায়। তৃণা আসা মাত্রই সানি চেঁচিয়ে উঠল, বিয়া খামু ভাই, বিয়া। এই বিয়াটা যদি না খাইতে পারি জীবনটা আমার বৃথা যাইব। তৃণা মেহেরের পানে চাইল, প্রশ্ন শুধালো, কিরে তোরা এভাবে বসে আছিস কেন? কিছু কি হয়েছে? মেহেরের হাতে মোবাইল থেকে একটা ছবি বের করে তৃণাকে দেখিয়ে বলতে লাগলো, কেমন লাগে বলো তো? তৃণা ছবিটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বলল, ভালো, সুন্দর। মেহের তৃণার হাত থেকে মোবাইলটা নিতে নিতে বলল, এই ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে, এক্সামের পর বিয়ে। আমি চাইছি তোদের নিয়ে যেতে বরিশাল বিয়েতে, কিন্তু তোর এমন প্ল্যান করতে হবে যেন আমরা সবাই একসাথে যেতে পারি। আন্নি আমতামতা করতেছে, বলতেছে, পারমিশনটাও দিতে পারে। তৃণা মিনিট দুই চুপ করে বলে উঠল, হয়ে যাবে ব্যবস্থা, শুধু বিজ্ঞানী মশাইকে ফাঁসাতে হবে। ওনার কথা শুনলে না আর না করবে না। আব্বু চাচাও আন্টির পারমিশন দিয়ে দিবে। সানি চেঁচিয়ে উঠে বলল, স্যালুট বান্ধবী, স্যালুট।
শেষ অবধি বিয়েটা খাইতে পারবো। শানিন এমন চেঁচানো দেখে সবাই হেসে উঠল অট্ট হাসিতে। বিজ্ঞানী মশাই, আজ একটু বাসায় আসবেন? একটা জরুরি বিষয় আব্বুর সাথে আলোচনা করব। আপনাকে একটু হেল্প করতে হবে। আবির বুঝল না তাকে যে জোর ফাঁসানো হবে। আবির সাই দিয়ে জানান দিল। বিকালে চলে আসবে। আরে আব্বুকে বলল আমি একা যাচ্ছি। মেহের তো তুলিকেও আর আন্টিকেও নিয়ে যেতে বলেছে। আবির ভাইকে জিজ্ঞেস করে দেখো, সেও তো বিয়ের দাওয়াত পেয়েছে। আবির ভাই তো বললো আমাদের সবাইকে নিয়ে এসে বরিশাল যাবে। ট্রিনার কথা শুনে আবির হতভম্ব হয়ে চাইল, মনে মনে বলতে লাগলো। নিয়ে যাওয়া তো দূর, আবির তো বিয়ের দাওয়াতই পেল না, এ আবার কেমন বিয়ের দাওয়াত? আবির একবার ট্রিনার দিকে চেয়ে ফের সাফিউল আহমেদের দিকে চাইল। আবির আমতা করে বলতে লাগলো। আসলে মামু, মেহের আমাকেও দাওয়াত দিয়েছে। তুমি যদি অনুমতি দাও তাহলে আমি যেতাম ওদের নিয়ে। তনয় মামাকেও একটু বলে দেখো না। সাফিউল আহমেদের কপালে চিন্তার রেখা পড়ল। কয়েক মিনিট পার হওয়ার সাথে সাথেই টি টেবিল থেকে নিজের ফোন হাতে নিলেন। তনয় আহমেদের নাম্বারে কল দিয়ে আনির পারমিশন চাইলেন সাফিউল। তনয় আহমেদ আবিরে যাওয়ার কথা শুনে রাজি হয়ে গেলেন। দেখো আবির বাবা, একমাত্র তোমার ভরসায় আমি কিন্তু আমার মেয়েদের তোমার সাথে দিচ্ছি, খেয়ালে যাতে কুটি না হয়। সাফিউল আহমেদের কথায় ট্রিনার চোখ চিকচিক করে উঠল খুশিতে। সাফিউল আহমেদ গলা জড়িয়ে আলাদি সুরে বলতে লাগলো। আপু তুমি অনেক ভালো থাকো, সো মাচ আব্বু। সাফিউল আহমেদ হাত বুলায় ট্রিনার মাথায়। হয়েছে হয়েছে, সামনে পরীক্ষা, ভালো করে পড়। সবুজ গাছগাছালিতে ঘেরা আহমেদ ভেলা। বাসার সামনের রাস্তা ধরে কিছুক্ষণ হাঁটলেই দেখা মেলে ধলেশ্বরী নদীর সৌন্দর্য। নদীর এই সুন্দর দৃশ্য দেখতেই ট্রিনা এসেছে তার বিজ্ঞানী মশাইকে নিয়ে। নদীর অপারে রূপনগর। গরমে দেখা যায় এর অপার সৌন্দর্য, শীতে দেখা যায় এর ভয়ঙ্কর দৃশ্য। শীতের আমেজের সাথে সাথে কৃষকেরা সরিষা ক্ষেত বুনতে থাকে, যার সৌন্দর্য অপরূপ। বিজ্ঞানী মশাই, আরেকদিন বেশি সময় নিয়ে আসবেন, বুঝলেন? এই রূপনগর তো আপনাকে ঘুরতেই হবে। আজ আপনাকে নৌকায় চড়াবো, বুঝলেন? আপনার তো গর্ব করা উচিত যে আমার মতো গার্লফ্রেন্ড আপনাকে নিয়ে ঘুরে বেড়ায়। আবির ট্রিনার কথায় হাসে। ট্রিনা ইশারায় তার বিজ্ঞানী মশাইকে ডাকে, চেঁচিয়ে উঠে বলে। সারাদিন গবেষণা নিয়ে পড়ে থাকলে কি হবে? ভবিষ্যৎ বউকে তো সময় দিতে শিখুন বিজ্ঞানী মশাই। ট্রিনা হাত ধরে আবিরকে নৌকার গুলিতে নিয়ে বসায়। মাঝিকে বলে, চলুন বাবা, বেশি না 10 মিনিট। মাঝি হ্যাঁ সূচক মাথা দোলায়। বইটা টানি টানি এগিয়ে চলে নৌকো। ট্রিনা নৌকো টানার বেগের তালে গা নাওড়াতে থাকলো। আজ এক নাম না জানা কোনো পাখি ডাক দিল ঠোঁটে নিয়ে খড়কুটো। আজ এলো কোনো অজানা বিকেল, গান দিল গধূলি এক মুঠো। ট্রিনার সাথে সাথে আবিরও গাইতে শুরু করলো। তুমি যাবে কি, বলো যাবে কি? দেখো ডাকছে, ডাকলো কেউ। তুমি পাবে কি, পাবে কি? সামনে বেপরোয়া ঢেউ। দীপ্তিময় বিকেল যেন হৃদয়ে ঝংকার তুলল। সুপ্ত প্রেমের বিকিরণ ছড়িয়ে পড়ল সদ্য প্রেমিক প্রেমিকার হৃদয় জুড়ে। নৌকা এসে ভিড়ে পারে। ট্রিনা তার বিজ্ঞানী মশাইকে নিয়ে নেমে পড়ে নৌকো থেকে, হাঁটে বাড়ির দিকে। সন্ধ্যার নাস্তা সেরে আবির ফেরে বাসার দিকে। মাশরিফ, এখন একটা পাকা পোস্ত প্রমাণ লাগবে, বুঝলি? আচ্ছা, ইমতিয়াজ আবার মিটিং কবে ডাকছে জানিস? মাশরিফ সানোয়ারের পেছন দিক থেকে সামনে এসে দাঁড়ায়। মাশরিফ সানোয়ারকে বলে, ভাই ট্রিনা আপাতত মিটিংয়ে থাকবে না, যতদূর শুনেছি এক্সামের পর মিটিংয়ে বসবে। সানোয়ার হাতে তালুর সাথে হাত ঘষে মাশরিফের দিকে চেয়ে বলে, জানিস তো কি করতে হবে? প্ল্যান মাফিক যেন কাজটা হয়ে যায়। মাশরিফ সিগারেট ধরায় লাইটার দিয়ে। খালি পরীক্ষাটা হইয়া যাইতে দেন ভাই, কাম টাইম টু টাইম খইয়া যাবে। পরীক্ষা শেষ হতে না হতেই তৃতীয় বর্ষের ছোঁয়া লেগেছে ট্রিনার। দেখে নেত্রী থেকে কম মনে হয় না, সবার অগোচরে নেতৃত্ব দিয়ে কাজ করে যায়। আজ মিটিংয়ে যোগ দিয়েছে ট্রিনা। আজকের মিটিংয়ের মধ্যপণী হয়ে আলোচনা করছে। ট্রিনার এই মতামতের ভিত্তিতে কাজ সহজ হয়ে গেল। জুনিয়র হলেও কূটনৈতিক বুদ্ধিতে পারদর্শী মেয়েটা, এর জন্য সবাই তার মমতাকে গ্রাহ্য করে। মিটিং শেষে ইমতিয়াজের কাছে ট্রিনা গিয়ে দাঁড়ায়। হাসি হাসি অবয়বে ট্রিনা বলে, ইমতিয়াজ ভাই, বিয়ের দাওয়াত আছে, বরিশালে যাচ্ছি, 1 সপ্তাহ পর ফিরবো। দায়িত্বগুলো সবাইকে বুঝিয়ে দিন। ইমতিয়াজ পাল্টা উত্তর দেয়, বিয়ের দাওয়াত তো অনেক খেলে, নিজে কবে বিয়ে করবে শুনি? তুমি না জানালেও টুকিটাকি অনেক কিছু বুঝতে পারে, তা করে কি দুলা ভাই? ট্রিনা হাসে জবাব দেয়, এই তো কিছুদিন হলো
ভাব হয়েছে, পদার্থ বিজ্ঞানী, আমার কাজিন হয়। আল্লাহ যদি চায় খুব শীঘ্রই দাওয়াত পাবেন ইমতিয়াজ ভাই। তৃণা বিদায় নেয়। বাড়ি ফিরে তার বিজ্ঞানী মশাইকে কল করে। ওপাশ থেকে জবাব আসে, আহমেদ ভিলায় আবির কিছুক্ষণের মধ্যে চলে আসবে। রাতটা কাটবে আজ তৃণাদের বাসায়। সকাল সকাল বরিশালের উদ্দেশ্যে বেরিয়ে যাবে সবাই মিলে। রেডিও কলোনির রাস্তায় দাঁড়িয়ে আছে আবিরের প্রাইভেট কার। তুলি, তৃণা, আবির অপেক্ষা করছে আনি আর সানি আসার জন্য। রেডিও কলোনি গলি থেকে সানি আসছে। তৃণা সানির দিকে তাকিয়ে বলতে লাগলো, গজাল কোথাকার, মেয়ে মানুষের মতো এত টাইম নেস কেন? মাঝে মাঝে আমার অবাক লাগে, তুই আসলে মেয়ে না ছেলে? এত ঢিলা হলে চলে সানি? সানি হতাশ চোখে চাইল তৃণার পানে। তুলির সামনে এমন অপদস্থ না করলেও পারত তাকে। শত হলেও সে তৃণার বন্ধু। সানির এমন চেহারা দেখে তুলি মুচকি হেসে উঠল। ব্যাংক কলোনি থেকে আন্নি রিক্সায় উঠে নামলো রেডিও কলোনি। এবার ডেইরি ফার্ম গেট থেকে মেহেরা সেহতাজ উঠিয়ে গাড়ি চলতে লাগলো আপন গতিতে। যাত্রাপথ অতিবাহিত হচ্ছে 4 ঘন্টা যাবৎ। এখনও গন্তব্যে পৌঁছতে লাগবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। বরিশালে নথুল্লাবাদ এসে হাজির তাদের গাড়ি। সানি আড়মোড়া হয়ে আবিরকে জানান দিল, ভাই গাড়িটা একটু থামাবেন, পায়ে জিম ধরে গেল। আবির গাড়ি রাস্তার এক পাশে দাঁড় করলো। বের হলো আবির আর সানি। পাশের শপ থেকে কিছু খাবার আর পানি কিনে আবির ঢুকলো। সবাইকে খাবার বিনিময় করে আবার চলতে শুরু করলো গাড়ি। ঝালকাঠির গাবখানা পেরিয়ে গাড়ি এসে পৌঁছলো রাজপুর। মেডিকেল মোড়ে রাস্তা ধরে গাড়ি গিয়ে থামলো বাইপাসে সেই ডুপ্লেক্স বাড়িটার সামনে। সকলে গাড়ি থেকে নামলো। সদর দরজায় দাঁড়িয়ে আছে মেহেরের বাবা। বাবাকে দেখা মাত্রই মেহের ছুটে গিয়ে জড়িয়ে ধরে তার বাবাকে। মেহেরের বাবা আদরে সুরে বলে ওঠে, তাহলে সাঙ্গপাঙ্গ নিয়ে হাজির হতে পারলেন? মেহের তৃপ্তির হাসি টানে ঠোঁটে। বাবার সাথে পরিচয় করিয়ে দেয় সবাইকে। কুশল বিনিময়ের পর প্রবেশ করে গৃহ সবাই। মেহেরের কক্ষে অবস্থান করছে সেহতাজ, আন্নি, তুলি ও তৃণা। মেহেরের বাবা আবিরের আর সানির গেস্ট রুম দেখিয়ে দিয়েছে। বিয়ের অনুষ্ঠান 3 দিন পর থেকেই শুরু হবে, কিন্তু তার আবার এখনই ছড়িয়ে পড়েছে। একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, কোনো ত্রুটি রাখবেন না মেহেরের বাবা। ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে বিকাল নাগাদ ঘুরতে বের হওয়ার প্ল্যান হলো সকলের। উদ্দেশ্য বাদুরতলার বিষখালী নদীর পাড় ভ্রমণ ও লাঞ্চঘাট ঘোরা। বিকেল 4টা নাগাদ বের হলো সকলে। একটা অটোরিকশা ভাড়া করলো মেহের। সরু চিকন রাস্তা দিয়ে রিক্সা চলছে ট্রেনের বগির মতো, একটার পিছু আর একটা। 30 মিনিট বাদেই গিয়ে পৌঁছলো কাঙ্ক্ষিত জায়গায়। অসম্ভব সুন্দর সেই জায়গা। লঞ্চ ছেড়ে যাওয়ার কারণে অত লোকের সমাগম নেই। নিচে আকাশের আভা ছড়িয়ে পড়েছে নদীতে। আকাশের প্রতিচ্ছবি নদীর জলে দেখা যাচ্ছে। বিষখালীর উজানে পাড় ভেঙে তলিয়ে গেছে বহু পথ। নদীর আচরণের সাথে তার নামের সার্থকতা রয়েছে বিষখালী। আবির চেয়ে রইলই ভয়ঙ্কর সুন্দর দেখে। পড়ালেখার মাঝে ডুবে থাকতে থাকতে কত কিছুই হলো না দেখা। তৃণা তার বিজ্ঞানী মশাইকে অবকলন করে। গুটি কয়েক পা ফেলে দাঁড়ায় তার নিকট। জায়গাটা সুন্দর না বিজ্ঞানী মশাই? আবির মুচকি হাসে। মনের মানুষ কাছে থাকলে তখন যে কোনো পরিবেশ ভয়ঙ্কর সুন্দর লাগে। ওদিকে আন্নি, সেহতাজ আর মেহের ছবি তুলছে। তৃণাকে ইশারা করলো। তৃণাও যোগ দেয় ছবি তোলাতে। সেদিনের ব্যবহারের জন্য আমি খুবই দুঃখিত। সানি তার মায়ের সাথে ফোনে কথা বলার সময় মেলি কণ্ঠ শুনে পেছন ফিরে তুলিকে দেখে সানিয়ে তার মায়ের সাথে কথার ইতি টানে। অতঃপর, আরে আপনি কেন দুঃখিত হবেন মিস তুলি? তুলি ঠোঁটে হাসি। আসলে আমার সেদিন মেজাজ খুব খারাপ ছিল। বাসায় এসে শুনি রহিমা আন্টি আসবে না, তাই মাকে সাহায্য করতে করতে হাঁপিয়ে গিয়েছিলাম। তাই তো সদর দরজায় আপনার সাথে অমন ব্যবহার করে ফেলেছি। সানি মেয়েটাকে অবকলন করে। তুলির ডাগর ডাগর চোখেতে যেন সানি আটকে গেছে। দীঘল কালো কেস বিরাজমান, নরম মন মেয়েটার। কথার সাথে সাথে মিষ্টি হাসি। সানি জবাব দেয়, আমি কিছু মনে করিনি। আপনি শুধু শুধু নিজেকে দায়ী করবেন না, মানুষ মাত্রই ভুল। তা পড়াশোনা কতদূর চলছে? সানি প্রশ্ন করা মাত্রই তুলির জবাব দেয়, বিপিএটিসিতে একাদশে আছি। কথোপকথনে দুজনের মাঝে কেটে গেলেও কিছু সময়। ডুপ্লেক্স বাড়িটার ছাদে বারবিকিউয়ের আসর জমেছে। হালকা শীতের আমেজ ফুটে উঠেছে পরিবেশে। সবাই মিলে বারবিকিউ করছে। জ্বলন্ত শিখার তাপ অনুতাপ হচ্ছে চারপাশ। ছাদের এক কোণে ছাউনি ছাতার তলে বসে আছে সকলে। নানা গল্পগুজব হচ্ছে। বিয়েতে কেমন মজা হবে, প্রাসঙ্গিক যত কথা। এর মাঝে সেহতাজ বলে উঠল,
ভাই তোরা এমন নিরামিষ হলি কবে থাইকা? আমায় একটু বলবি? একটু তো বিনোদনেরও প্রয়োজন। ওই বাংলার অমর সানি একটা গান কর, বহুদিন শুনি না। এই বলেই সেও তার পেছন থেকে সানির কাছে গিটার ফিক্কা মারে। সানি দুঃখ পাওয়ার ভান করে বলে উঠল, গান গেয়ে কি লাভ? প্রেমিকাই যদি না জোটে। বাস দেওয়ার মতো তোদের মতো বান্ধবী থাকলে মনে হয় আমায় চিরকুমার হয়ে থাকতে হবে। আবির সানির এই দুঃখ পাওয়ার অভিনয় দেখে নিজেকে আর আটকে রাখতে পারল না। সানিকে শুধালো। ভাই তুমি দুঃখ কইরো না, কারণ আমারও বউ নাই। অপরদিকে সানি আর আবিরের নাটক দেখে মেয়েরা সকলে হেসে উঠল। সানি গিটারে তার ঠিক করে গান শুরু করলো। লা 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 লা, যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমিকা কোথায়? যদি দিশেহারা ইশারাতে প্রেমী ডেকে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়? যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়। তুলি সানির গান শুনে মুগ্ধ। অপলক সানির পানে তার দৃষ্টি স্থির। তুলির মন যেন ভালো লাগার লাড্ডু ফুটলো অগোছালোই সানির জন্য। বহু আড্ডার মাঝেই বারবিকিউ পার্টি শেষ হলে সকলে পা বেড়ায় কক্ষে যাওয়ার জন্য। একে যখন সকলে সিঁড়ি ভেঙে নিচে নামছে, তখনই আবির তার প্রেয়সীর ওড়না পাকড়ে ধরে। হকচকিয়ে ওঠে তৃণা। তৃণা পিছন ফিরে ইশারায় শুধালো তার বিজ্ঞানী মশাইকে। কি হয়েছে? আবির কোনো কথার জবাব না দিয়ে ধীরে ধীরে তৃণার নিকট আসে। প্রেয়সীর গালে আলতো করে হাত রেখে অধর ছুঁয়ে দেয় তার পুতুলের ললাটে। প্রেয়সীর চোখে চোখ রেখে বলে ওঠে, তুমি আমার জীবনের প্রেম নদী, আমার চিত্ত চেতনায় যে তুমি, তোমাতে বিনা আমি অপূর্ণ। আমার প্রতিটি সকাল হোক তোমার নামে, পৃথিবীর সকল সুখ হোক তোমার নামে। শুভরাত্রি পুতুল। আবিরের পুতুল হেসে ওঠে। আবিরের গাল টেনে বলে, আপনাকেও শুভরাত্রি বিজ্ঞানী মশাই। সকালে নাস্তা করছে সবাই। খাওয়া শেষে প্ল্যান হলো বরিশালে 30 গোডাউন ঘুরতে যাওয়া। সবাই তড়িঘড়ি করে বের হলো বাসা থেকে। গাড়ি চলতে শুরু করলো তার আপন গতিতে। 1 ঘন্টার মধ্যে তারা পৌঁছালো 30 গোডাউন। বরিশাল সেরেই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের বিপরীত এবং কীর্তন খেলা নদীর পাড়ে 30 গোডাউনের অবস্থান। গাড়ি থেকে নামলো সবাই। সবার উদ্দেশ্য মেহের বলে উঠল, এই জায়গা কত সুন্দর দেখেছো? এটা রিভার ভিউ পার্ক, আর এখানে একটা মুক্তিযোদ্ধার স্মৃতিস্তম্ভ আছে। এই জায়গার অনেক নাম ডাক আছে, জানে না বীর ভাই? এখানে শুটিংও হয়। আর এই যে দেখছেন নৌকা, এতে চড়াও যায়। আবিরের খুব ভালো লেগেছে। তার পুতুলের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, চলো সবাই নৌকায় চড়ি পুতুল। তৃণা হেসে জবাব দিল, চলুন। তৃণা গিয়ে নৌকোর থাকা মামাকে শুধালো। মামা ঘন্টায় কত নেন? মামা চেঁচানোর সুরে বলল, তোমাকে লইগা কামাইয়া লমুয়ানে আইয়া ফর 600 টাকা দিও। মেহের যেন দর কষাকষি শুরু করলো। আরে মামা কম কি? 500 টাকা না ভাড়া? পাশাই রাখবানে। সবাই মেহেরে বরিশালের ভাষার দর কষাকষি দেখে খিলখিল করে হেসে উঠল। সমঝোতা হয়ে ভাড়া ধরল মাঝি 500 টাকা। সবাই উঠে বসলো নৌকোর পাটাতনে। শুরু হলো নদী বিলাসের পালা। 30 বিঘা জুড়ে এই নদীর পাড় নিয়ে গড়ে উঠেছে 30 গোডাউন। অন্যান্য সৌন্দর্য ঘেরা এই জায়গা। নৌকোয় বসে উপভোগ করে যাচ্ছে সবাই। নৌকো ভ্রমণ শেষ হলে বাসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো সবাই। সন্ধে নামার আগেই বাসে ফিরে সবাই। আপনাকে কিছু বলার ছিল সানি ভাই। রেলিংয়ে দাঁড়িয়ে থাকা সানির নিকটে এসে তুলি বলে, কথাখানা। সানি বাঘ ফিরে চাইলো। হালকা ভ্রুকুচকে ইশারায় বলতে লাগলো, কি বলবে বলো? আপনাকে আমার ভালো লাগে সানি ভাইয়া, আমি আপনাকে ভালোবাসি। তুলির কথা শুনে চোখ বড় বড় করে চাইলো সানি। কাটকাট গলায় তুলিকে শুধালো, আজ প্রথমবার বলছো তাই মাফ করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার যেদিন বলবা সেদিন তোমার কলজাটারে টাইনা বাইর কইরা ওজন করবো। তুলি সানির কথা শুনে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। আমি সত্যিই পছন্দ করি আপনাকে। সানি এবার রেগে গিয়ে বলল, এই মেয়ে, তোমার সাহস তো কম না?
সবে মাত্র একাদশে পড়ছো, এখনই প্রেম ভালোবাসায় জড়াতে যাচ্ছ? কী বা বয়স তোমার? বয়সন্ধির সময়টাতে এমনটা হয় তুলি। এইসব বাদ দাও, যাও এখান থেকে এখন। তৃণা দেখলে ব্যাপারটা ভালো হবে না। তুলি রাগে চোখ লাল হয়ে গেল, চেঁচিয়ে বলে উঠল। কি করবে তৃণা? হ্যাঁ, ওকে ভয় পায় কে? তুলি শানির বুকে ধাক্কা দিয়ে কথাগুলো বলতে লাগলো। শানি এবার নিজেকে কন্ট্রোল করতে পারল না, বলে ফেললো এক নাকারে। তোমার যে বোন কঠিন পদার্থ, বিয়ের পর পান থেকে চুন খসলেই আমার নামে মামলা দিবে। বছরে 6 মাস আমার কাটবে জেলখানায়, বাকি 6 মাস কাটবে তৃণার জুতোর বাড়ি খেয়ে। কাজের কাজ কিছু হবে না, আমি চাই না তুমি আমার সাথে জড়াও। তুলি বিকট সুরে হাসতে লাগলো। তুড়ি বাজিয়ে সানির দৃষ্টি আকর্ষণ করলো। মিস্টার সানি, প্রেম আপনি করবেন, সাথে বিয়েও করবেন। আর রইল জেল খাটার কথা, সংসারে জেল খাটবেন আপনি আজীবন, তাও আমার সাথে। তুলির কথা শুনে সানির চোখ কপালে উঠে গেল। সানি কিছু বলার আগেই চলে গেল তুলি। সানি অবাক দৃষ্টিতে চেয়ে রইল তুলির যাওয়ার পানে। একে একে চলে গেল মেহেদি অনুষ্ঠান, গায়ে হলুদ অনুষ্ঠান, আসন্ন হলো বিয়েতে। আজ মেহেরের বিয়ে। কিছুক্ষণ বাদেই বিয়েটা সম্পন্ন হলো মেহেরের বিদায় পর্ব চলছে। ইতিমধ্যে মেহেরকে তার বাবা কুটুম বাড়ির মানুষদের হাতে তুলে দিয়েছেন। আধার নামার সাথে সাথে মেহেরের পরিবারের মন খারাপের আধার নেমে আসলো বাড়ি জুড়ে। তৃণার সাথে সেও তার সামনে নিলেন মেহেরের মাকে। সকালে মেহেরের বাবাকে বিদায় দিয়ে তৃণার বেরিয়ে পড়ল ঢাকার উদ্দেশ্যে। বিকাল নাগাদ ফিরল ঢাকায়। একে সবাইকে ড্রপ করে আবির চলে গেল উত্তরায়। ভার্সিটির শহীদ মিনারে বসে আছে তৃণা। ফোনে মেহেরের নাম্বার ডায়াল করে অপেক্ষায় রইল কলটা রিসিভ হওয়া অবধি। ওপাশ থেকে মেহেরের কণ্ঠ ভেসে উঠল। তিনু বল। তৃণা হাসি কণ্ঠে বলে উঠল। শ্বশুরবাড়ি গিয়ে উঠে থাকলেই হবে। এখন তো সাবিরে বল, ভার্সিটিতেও আসতে তো হবে। মেহেরে মৃদু হেসে বলল, একেবারে জামাইরে নিয়ে একেবারে পার্মানেন্ট হবো সাভারে। এভাবেই কথা বলতে বলতে কেটে গেল কিছু সময়। তৃণার কথা বলা শেষ হতে না হতেই মাসরিফের আগমন। তৃণা, শাওনার ভাই তোমার সাথে একটু দেখা করতে চাই। মাসরিফের কথায় তৃণা তাকালো। হাতে থাকা ক্যানটা পাশে রেখে তৃণা বলল, ঠিক আছে, আমার সময় হলে দেখা করে নিব। এখন আমার বিরক্ত না করে চলে যান তো। আমি তো মনে করেছিলাম তুমি আসবে না, তা দেখছি এসেই পড়েছ। যাক, তোমায় আমি একটা কথা বলতে ডেকেছিলাম, যে শেষবারের মতো বলছি, আমার দলে হয়ে কাজ করো। কথাটা বলেই সানোয়ার সিগারেটের শেষ টান দিল। তৃণা বাহুতে হাত গুঁজে জবাব দিল, আর কিছু? সানোয়ার হাসতে লাগলো বিকট সুরে। চাবিকাঠি যদি থাকে, পথ পরিবর্তন করতে সময় লাগবে না তৃণা। তুমি এমনিতেই আমার হয়ে কাজ করবি, না করতে চাইলেও বাধ্য হবি। সানোয়ার ভাই, আমি আপনাকে যথেষ্ট সম্মান করি, তাই বলছি আমায় আমার মতো কাজ করতে দিন। এভাবে হুমকি দিয়ে লাভ নেই। আমি আমার জায়গা থেকে এক চুলও নড়ব না। তৃণা আর এক দণ্ড দাঁড়ালো না, অগ্রসর হলো বাড়িমুখী। তবে কি হতে চলেছে তৃণার সাথে? তাহলে কি মোড় ঘুরবে তৃণার জীবনে? ওই মাসিফ, ভিডিওটা ক্লিক করতো। শেষবারের মতো কমরেড তীরার রাজনৈতিক আলোচনাটা দেখি একটু মনটা জোড়াই। ভিডিওটা দেখতে দেখতে সানোয়ার বলতে লাগলো, জানিস তো মাসিফ, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, এই লাইনে পিপিলিকারা কে কত? মাসরিফ শয়তানি হাসি দিয়ে বলল, কেন ভাই, এটা তো এমনি বোঝা যায়। তৃণা মোবাইলটাকে চুড়ে মারলো মাসরিফের দিকে। মাসরিফ তার সুকৌশল হাতের চালানে ধরে ফেললো মোবাইলটা। সানোয়ার সিগারেটের মুখ নিয়ে লাইটার দিয়ে জ্বালিয়ে নিল। সিগারেটে টান দিয়ে মুখে হাত দিয়ে ধোঁয়া নির্গত করলো। জামসলি, ভিডিওটা চালান করে দে, আজকের মধ্যে যেন কাজটা হয়ে যায়। জি বস, পাক্কা কাজ হয়ে যাবে। রাত 8:20 আহমেদ বিলার সদস্যরা গল্পগুজব করছে বিভিন্ন বিষয় নিয়ে। হঠাৎ সাফিউল আহমেদ ফোনে কল বেজে ওঠে। আন্নোর নাম্বার দেখে কলটা রিসিভ করলেন না সাফিউল আহমেদ। পরপর 3বার কল আসতেই সাফিউল আহমেদ বিরক্ত হয়ে বারান্দায় গিয়ে কলটা রিসিভ করলেন। হ্যালো, কে? আপনার শুভাকাঙ্ক্ষী। সাফিউল আহমেদ ইতস্তত বোধ করলেন। কি চাই? আপনাকে একটা খবর দিতে ফোন করা। আপনার দ্বিতীয় কন্যা যে রাজনৈতিক কমরেডর, আপনি তা জানেন? এই কথাখানা শোনা মাত্রই সাফিউল আহমেদের কপাল ঘামতে শুরু করলো। পুতুলের মতো নরম মেয়ে সে করবে রাজনীতি? অসম্ভব, কোনোদিনও হতে পারে না। সাফিউল আহমেদ জবাব দিলেন,
আপনার কাছে কি প্রমাণ আছে? আমায় আপনার কথার সত্যতা দেখান। সফিউল আহমেদ, আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। আপনার ফোনে একটা ভিডিও পাঠিয়ে দেওয়া হয়েছে, সময় করে দেখে নিও। কথাখানা বলেই কলটা কেটে দিল অপর পাশে লোকটি। অতঃপর তোকে শুধু এই একটা কারণে আমি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াতে চাইনি, কিন্তু তোর মন খারাপ আমি সহ্য করতে পারি না। চাওয়া পাওয়ার কুটি যেন না হয়, তাই তোর মুখের দিকে তাকিয়ে তোকে এই সাবজেক্টে পড়তে দিয়েছি। তুই আমায় কথা দিয়েছিলি তুই এসবের কিছুতেই জড়াবি না। আমি জানতাম তোর রাজনীতিতে ইন্টারেস্ট আছে, তাই তোকে বারবার আমি সাবধান করেছি। তোকে কি আমি বড় করেছি রাজনীতিতে যোগ দেওয়ার জন্য? বল ত্রিনা, বল। সাফিউল আহমেদের বাজখাই গলায় কেঁপে উঠল আহমেদ ভিলা। তৃণা কান্নারত কণ্ঠে বলতে গিয়েও আটকে যাচ্ছিল বারবার সাফিউল আহমেদের কথার কাছে। এখন আমার বুঝতে বাকি নেই তুই কেন হলে থাকতে বিভিন্ন কথা বলে এদিকে সেদিকে যেতেছি। আমার লজ্জা লাগছে এই ভেবে তুই আমার মেয়ে, যে কিনা পরিবারকে না জানিয়ে কমরেড পদে কাজ করে যাচ্ছে। তৃণার গলার কথা দলা পাকিয়ে যাচ্ছে। আব্বু আমার কথাটা তো শোনো। কে তোমার বাবা? মুখ সংযত করে কথা বলো। আমি তোর মুখ থেকে কোনো কথা শুনতে চাই না। প্রমাণ তো হাতেই আছে, তোমায় কোনো কিছু বিশ্লেষণ করতে হবে না। সায়লা খানম তার এই পুতুলের মতো মেয়ের চরম সত্যি বিশ্বাস করতে পারছে না। হতবম্ব হয়ে আছে সবটা চোখের সামনে দেখে। তৃণা কান্নারত অবস্থায় সাফিউল আহমেদের নিকট এসে পা জড়িয়ে আকুতি করে বলতে লাগলো, বাবা আমায় ক্ষমা করে দাও, আমি সব ছেড়ে দেব বাবা, একটা সুযোগ দাও বাবা। সাফিউল আহমেদের সারা শরীর ঘামতে শুরু করেছে মেয়ের চরম সত্যি জেনে। কপাল ঘেমে টুপটুপ করে ঘাম ঝরছে, বুকে ব্যথা উঠেছে সাফিউল আহমেদের। বুকে হাত দিয়ে চেঁচিয়ে উঠে পড়ল, তুলির মা ওকে সরতে বলো, ওর মতো মেয়ের আমার কোনো দরকার নেই। কথা বলতে বলতে সাফিউল আহমেদ লুটিয়ে পড়ল মেঝেতে। সায়লা খানম একদ্বন্দ্ব না দাঁড়িয়ে পাগলের ন্যায় খাবলে ধরল নিজের স্বামীকে। হতাশায় মাথায় কাজ করছে না। বাবার এমন অবস্থা দেখে তুলি ছুটে গিয়ে ফোন করে সকলকে জানিয়ে দিল বাবা অসুস্থ হয়ে পড়েছে। তৃণা ইবনে সিনা হাসপাতালে কল করে অ্যাম্বুলেন্স তলব করে দিল। দিশেহারা অবস্থায় সানিকে আসতে বলে রেডিও কলোনির মাথায়। তুই তোর বাবার শরীরে হাত দিবি না। আজ যদি তোর বাবার কিছু হয়ে যায় না তৃণা, তোকে আমি কোনোদিনও ক্ষমা করব না। সায়লা খানমের কথায় তৃণা আরও ভেঙে পড়ল। আজ তার এই নিজের ভুলের বাবার এই অবস্থা। ইতিমধ্যে অ্যাম্বুলেন্স এসেছে, সাফিউল আহমেদকে উঠানো হয়েছে তাতে। তুলি সায়লা খানমের সাথে উঠে অ্যাম্বুলেন্সে, কিন্তু তৃণা উঠতে চাইলেও সায়লা খানম বাধা দেয় অ্যাম্বুলেন্সে গেট আটকে দিয়ে। আহমেদ ভিলার বাড়িটার দিকে তাকিয়ে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল তৃণা। বাসায় ঢুকে মেঝেতে পড়ে থাকা মোবাইলটা তুলে দেখে নীল শুভাকাঙ্ক্ষীর নাম্বার। স্কুটারের চাবি ঘুরিয়ে ফোন লাগালো সানিকে। কড়াভাবে সানিকে তৃণা নির্দেশ দিল ইবনে সিনা যেতে। বেরিয়ে আয় বিচ। আমার বাবার যদি আর কিছু হয়ে যায় না, তোর বংশ আটকে দিব শালা। তোর টুনটুনি দিয়ে না, যাতে তোর মতো আর কুকুর না জন্মায় সেই ব্যবস্থা করবো আজকে। সানোয়ার ডেরার সামনে দাঁড়িয়ে তৃণা উক্ত কথা বাজখাই গলায় বলল। রাত হওয়ায় সানোয়ারে সাঙ্গপাঙ্গরা বাড়িতে চলে গেছে। ডেরাতে রয়ে গেছে মাসরিফ আর সানোয়ার। সানোয়ার আর মাসরিফ তিনার গলা পেয়ে হাসতে লাগলো হো হো করে। কিছুক্ষণ বাদেই বেরিয়ে গেল সানোয়ার আর মাসরিফ। আহা তৃণা, এত রাতে না আসলে হতো। আমার সাথে কাজ করার এত ইচ্ছা হলো যে তুমি এখনই আসলে আমার দলের হয়ে নাম লেখাতে। আমি নাম লেখাতে আসিনি বেয়াদব, বোঝাপড়া করতে এসেছি। আমার বাবা হার্ট অ্যাটাক করেছে। আমার বাবার এই অবস্থার জন্য তুই দায়ী। তোকে তো আমি এতদিনে খুব সম্মান করেছি, তুই তোর সম্মান রাখলি না বেয়াদব কুকুর। সানোয়ার বিকট সুরে হাসতে হাসতে এগিয়ে এলো তৃণার সামনে। তৃণার দিকে হাত বাড়িয়ে দিতেই সানোয়ারের হাতখানা ধরে মোচড় ধরল তৃণা। সানোয়ার আর্তনাদে মাসরিফ এগিয়ে এলো তৃণাকে অ্যাটাক করতে। শক্ত পেশি দেহের অধিকারী তৃণা লাথি মেরে ফেলে দিল মাসরিফকে। সানোয়ারকে মাটিতে পিছিয়ে ধরে বলতে লাগলো, এই হাত দিয়েই তো বাবাকে কল করেছিলি না, তোর হাতটাই ভেঙে দিব আমি। বলার সাথে সাথেই যেন তৃণা সানোয়ারের হাতটা মুচড়ে ভেঙে দিল। মাসরিফের সাথে অতর্কিত ফাইটের পর অন্ডকোষের লাথি মারল তৃণা। মাসরিফ যেন অচেতন হয়ে লুটিয়ে পড়ল মাটিতে। তৃণা চোখ দিয়ে এখনও জল পড়ছে। স্কুটারে উঠে চাবি খুলল তৃণা। উদ্দেশ্য ইবনে সিনা যাওয়া। সাফিউল আহমেদকে অবজারভেশনে রাখা হয়েছে আইসিইউতে। কেবিনের বাইরে সকলে দাঁড়িয়ে আছে। কেবিনে ডাক্তার সিস্টাররা চিকিৎসার কার্যক্রম চালাচ্ছে। দূরে একপাশে দাঁড়িয়ে থেকে সব কিছু অবকলন করছে তৃণা। কেবিনের বাইরে সায়লা খানমকে সামলাচ্ছে রেহানা।
তনয় আহমেদ, আতিক খান এপাশ থেকে ওপাশ পায়চারি করছে। সানি, আবির আর তন্ময় আসা মাত্রই ডাক্তারকে পরামর্শ অনুযায়ী ওষুধ আনতে চলে গেছে। তনি কেঁদেই চলেছে সেই হাসপাতালে আসার আগে থেকেই। রোদেলা, আর্নি, তুলি মলিন হয়ে আছে। ট্রিনা যে এসে দাঁড়িয়ে আছে কেউ খেয়াল করলো না। এর মাঝেই ডাক্তার বেরিয়ে এলো কেবিন থেকে। এখানে রেহানাকে, পেশেন্টের জ্ঞান ফিরেছে, রেহানার সাথে দেখা করতে যায়। রেহানা বেঞ্চি থেকে রোদেলাকে ইশারা করে চাচির কাছে বসতে বলল। ডাক্তারকে শুধালো। আমি রেহেনা। ডাক্তারকে পাশ কাটিয়ে ঢুকে গেল রেহেনা। ডাক্তার, কি অবস্থা ভাইয়ের? ডাক্তার মৃদুস্বরে বলল। সে এখন অসুস্থ, বেশি উত্তেজিত হওয়ার কারণে হার্ট অ্যাটাক করেছে। শুধু ওষুধ দিয়েছে, স্যালাইন চলছে। ইনশাল্লাহ কাল বিকেলে বাসায় নিয়ে যেতে পারবেন। এই বলে ডাক্তার চলে গেলেন। হঠাৎ ট্রিনার দেখা মিলল সবার। দেওয়ালের সাথে মাথা ঠেকিয়ে মুখ বুজে নীরবে কান্না করেই চলেছে। তনয় আহমেদ আর আতিক খানের এই দৃশ্য দেখে বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল। তড়ি ছুটে গেল ট্রিনার নিকট। সায়লা খানম তিরিক্ষি মেজাজ নিয়ে তেতিয়ে উঠলেন। ভাইজান, ও যেন এখানে না আসে। ও যদি এখানে আসে আমি ওরে টুকরো টুকরো করে ধলেশ্বরীতে ভাসিয়ে দেব। ট্রিনা যেন আবারও ফুপিয়ে কেঁদে উঠল। চাচা ফুপার হাত চাড়িয়ে চোখের পানি মুছে চলে গেল নিচে। রেহো, তুই আমার এই পুতুল মেয়েটাকে তোর ঘরের পুতুল বউ বানাতে চেয়েছিলি। মনে হয় সেই সময় এসে গেছে। আমি চাই কালই আবিরের সাথে ওর বিয়েটা হোক। আমি চাই না রাজনীতি থেকে ওর জীবনটা ধ্বংস হয়ে যাক। এই মেয়ে কত মানুষকে মেরেছে তা আমার জানা নেই। আমি কখনো কল্পনাও করতে পারিনি ও এসবে জড়াবে। আমার মেয়েটাকে তুই বাঁচা। আমি আজ আসি কাল নেই, আল্লাহ চাইলে বেশি সময় লাগবে না। আমার মৃত্যু হতে আমার পুতুলটাকে তোর কাছে দিয়ে যেতে চাই। রেহানা নিশ্চুপ চোখে তাকিয়ে রয়েছে তার ভাইজানের অবয়বে। ট্রিনার এমন সত্যি কেউ শরীরে মেখে নিতে পারছে না। ভাইজান, তুমি ব্যস্ত হও না, তুমি আগে সুস্থ হও, তারপর যা হবে দেখা যাবে। সাফিউল আহমেদ রেহানার কথা মানলেন না। কাল বিকেলের মধ্যেই যেন বিয়েটা হয় সেই ব্যবস্থা করতে বলে। সকলে সাফিউল আহমেদের কেবিনে দাঁড়িয়ে আছে। ট্রিনার সাহস নেই কেবিনে ঢোকার। কেবিনের দরজার পাশে দাঁড়িয়ে অবকলন করছে তার বাবাকে। সাফিউল আহমেদ নরম গলায় সবার উদ্দেশ্যে বলতে লাগলেন। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আশা করি এত কারো দ্বিমত থাকবে না। আর এই সিদ্ধান্তর নড়চড়ও হবে না। কাল আমাকে বাসায় নেওয়ার পর আসরের নামাজ বাদ রিনা আর আবিরের বিয়ে। তনয় ভাই, আপনি একটু সব দিকটা ম্যানেজ করবেন। সাফিউল আহমেদ কথার কেউ এক বাক্য ব্যয় করলেন না। কথার সম্মতি জানিয়ে দিল সবাই। সিনার মনে মন খারাপের ঘূর্ণিঝড় শুরু হলো। ত্যাগ করল স্থান। ইবনে সিনার ছাদে এক কোণে বসে অঝোর ধারায় বইতে শুরু করলো তার অভিমান ভরা কান্না। বাবা, তুমি আমার এমন শাস্তি কেন দিলে বাবা? তুমি আমায় দূরে সরিয়ে দেওয়ার জন্য এমন সিদ্ধান্ত নিলে কেন বাবা? আমি যেন তোমার কাছে না যেতে পারি, তোমার সাথে যেন দেখা করতে না পারি। বাবা, আমি তো এমনটা কখনো চাইনি বাবা। আমি কিভাবে তোমাদের ছাড়া থাকবো বাবা? তনয় আহমেদ, আবির আর সানি কেবিনের বেঞ্চিতে বসে আছে। মাথা হেলিয়ে দিয়ে সায়লা খানমকে বুঝিয়ে সবাই বাসায় নিয়ে গেছে। আতিক খান ও তনয় রিসেপশনে ফর্মালিটি কাজ করছে। ট্রিনা ফোলা ফোলা চোখে সাফিউল আহমেদের কেবিনের কাছে এসে হাজির হয়। চুপি চুপি কক্ষে প্রবেশ করে। তন্দ্রাচ্ছন্ন সাফিউল আহমেদের বেডের নিকটে গিয়ে বসে ট্রিনা। সাফিউল আহমেদের হাতখানা নিজের গালে স্পর্শ করে শব্দ না করে নীরবে হাউমাউ করে কাঁদতে শুরু করে। বাবা, আমি সব ছেড়ে দিব। আমার উপর এমন অভিমান করে দূরে সরিয়ে দিও না বাবা। বাবা, ও বাবা, তুমি বড্ড অভিমান করেছো বাবা, আমায় ক্ষমা করে দাও। ট্রিনার গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে তার বাবার হাতে। ভেজা স্পর্শ পেয়ে চোখ মেলে তাকায় সাফিউল আহমেদ। পদত্যাগের খবরটা আমি যেদিন পাবো সেদিন আমি ক্ষমা করব তোমায়। তবে তোমার বিয়ে যে কাল হবে এই সিদ্ধান্তের কোনো নড়চড় হবে না। এখন একটা বাক্য ব্যয় না করে চলে যাও। বাসায় গিয়ে তোমার সাথে আমার কথা হবে। সাফিউল আহমেদের কণ্ঠে গম্ভীরতার চাপ। সাফিউল আহমেদের কথায় ট্রিনা স্তব্ধ বিমূর্ত হয়ে চেয়ে রইল। চোখের জল মুছে নিয়ে বেরিয়ে পড়ল কেবিন হতে। ইতিমধ্যে দেখা মিলল আবিরে। সে ট্রিনার আসার টের পেয়ে দরজার বাইরে থেকে সবটা দেখেছে এতক্ষণ। আবিরকে দেখা মাত্র একদণ্ড দাঁড়ালো না ট্রিনা। ট্রিনার পিছু করল আবির। ছাদের বেঞ্চিতে বসে বসে হাউমাউ করে কাঁদছে ট্রিনা। নিজে কাজ বড্ড দোষী মনে হচ্ছে তার। অসহ্যকর লাগছে সবটা। ট্রিনা উত্তেজিত হয়ে দৌড়ে ঝাঁপিয়ে পড়তে চাইল ছাদের কিনার হতে। অমনি পুরুষালী দেহে ঠাঁই পেল ট্রিনা। ট্রিনার আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরে আবির বলতে লাগলো। কি করছিলে বলো? সুসাইড করলেই যদি সব সমাধান হতো তাহলে পৃথিবীর সবাই বেঁচে না থেকে এটাই করতো।
ট্রিনার মস্তিষ্কে হাত রেখে ফুলিয়ে দিতে দিতে আবির বলতে লাগলো। সব ঠিক হয়ে যাবে পুতুল, সবটা ঠিক হয়ে যাবে। ট্রিনা তার বিজ্ঞানী মশাইয়ের শার্ট খাবলে ধরে কাঁদতে লাগলো বিরামহীনভাবে। বেঞ্চিতে বসলো আবির। কিছুক্ষণের মাঝে ট্রিনা ঘুমিয়ে পড়লো তার বিজ্ঞানী মশাইয়ের বুকে মাথা রেখে। আহমেদ বিলায় মানুষের আনাগোনা চলছে। আশেপাশের প্রতিবেশীরা সাফিউল আহমেদের অসুস্থতার কথা শুনে দেখতে এসছে। পরিবারের সকলেই উপস্থিত। ট্রিনার কক্ষ ভেতর থেকে বন্ধ। মেয়েটা কাল রাত থেকে এখনও কিছু মুখে দেয়নি। রেহানা ট্রিনার কক্ষের কড়া নাড়ছে। বিষণ্ণ ট্রিনা এসে খুলে দিল কক্ষের দরজা। রেহানা অবাক চোখে তাকিয়ে আছে ট্রিনার পানে। কি হাল হয়েছে এই পুতুল মেয়েটার। রেহানার বুকের মধ্যে মোচড়তে উঠল ট্রিনার চেহারা দেখে। তড়িৎ জড়িয়ে ধরে রেহানা বলে উঠল, আয় মা, কিছু খেয়ে নি। এভাবে না খেয়ে থাকলে কি চলবে? ট্রিনা কিছু বলল না। সম্মতি জানিয়ে টেবিলে গিয়ে বসলো ট্রিনা। কয়েক লোকমা ভাত মুখে দিতে না দিতেই কাজী সাহেব এসে হাজির। কনের সইয়ের জন্য তলব করা হয়েছে। রেহানা কাজীকে অপেক্ষা করার কথা বলার আগেই ট্রিনা বেসিনে গিয়ে হাত ধুয়ে মাথায় কাপড় দিয়ে হাজির হলো কাজিনের সামনে। সইসহ কবুল বলে ট্রিনা আবারও খাওয়ায় মনোযোগ দিল। রেহানা ট্রিনার এমন আচরণ দেখে করুণ মুখভঙ্গিমায় তাকিয়ে রইল। কিছুক্ষণ আগে বিয়ে সম্পন্ন হয়েছে। সাফিউল আহমেদের কাছে এক পাশে রেহানা, অন্য পাশে আতিক বসে আছে। আতিক সাফিউল আহমেদের হাতখানা ধরে পড়ল। ভাইজান, এখন আপনার শরীরটা কেমন লাগছে? সাফিউল আহমেদ ক্লান্ত গলায় বললেন, আতিক, মেয়েটাকে কয়েকদিনের জন্য তুমি একটু তোমাদের বাসায় নিয়ে যাও। আমি যতদিন না সুস্থ হচ্ছি ও তোমাদের ওখানে থাকবে। সাহেলা এখন রেগে আসছে ট্রিনার উপর। এই মেয়েকে আমি সামনে রাখতাম। ওকে যতক্ষণ তুমি খাওয়ার কথা বলবে না ও ততক্ষণ খাবার ছুঁয়েও দেখবে না। মেয়েটা আমার বড্ড অভিমানী। দেখা গেল বাসায় থাকলো, ওর মা রেগে থাকলে পুতুলের দিকে তাকানোও যাবে না। রেহানা মৃদু হাসল। তা না হয় নিলাম, মেয়েটার সাথে এখনো রেগে থাকবে? মেয়েটাকে ক্ষমা করে দাও। সাফিউল আহমেদ দীর্ঘশ্বাস ফেলল। সময় হলে সব করবো, ওকে নিয়ে যা। সন্ধ্যের আজান পড়েছে। সাঁই সাঁই গতিতে এগিয়ে চলেছে আতিকের গাড়ি। তার পেছনের গাড়িতে আবির ড্রাইভ করছে। আবিরের পাশে সিটে বসে আছে ট্রিনা। বিষণ্ণতার চাপ বহমান তার চেহারায়। আবির আর চোখে তাকালে ট্রিনার পানে। আবির যতদূর জানে ট্রিনার বেহালার সুর খুব পছন্দ। তাই হালকা রোমাঞ্চকর মিশ্রিত একটা সুর আবির গাড়িতে প্লে করলো। সুরের আওয়াজে ট্রিনা ফিরে চাইল আবিরের পানে। মনে মনে ভাবতে লাগলো, এই মানুষটা কত শান্ত। এই তো কিছুদিন আগেও তারা প্রেম করছিল, আজ তাকে স্বামী হিসেবে লিখে নিয়েছে। যেটা দেরিতে হওয়ার ছিল সেটা যেন মুহূর্তের মধ্যেই ঘটে গেল। ট্রিনা আবিরের পানে চেয়ে জোরপূর্বক ঠোঁটে হাসি টানল। সানোয়ার ও মাসরি গণস্বাস্থ্যে ভর্তি হয়েছে। হাতটাকে ব্যান্ডেজ করা হয়েছে। মাসরি এই অবস্থায় মোটামুটি ভালো। আর তার কাল রাতের কথা মনে পড়তেই শরীর ঝনঝন করে ওঠে। ভাগ্যিস পুরুষত্ব একটুর জন্য বিলীন হয়নি। এমন মেয়ের সাথে পাঙ্গা নিতেও এখন মাসরিফের বুক কাঁপছে। ভাই খালি একবার কোন যেমনেই হোক ওই ট্রিনারে খাল্লাস করে দিব। সানোয়ার পৌঁছাচ্ছি হাসে, বলে যে, একটু ভালো হয়ে দেখো, যা করার আমি করব। এখন তোরা যা, আর শোন, সিগারেট নিয়ে আসবি ফের আসলে। সানোয়ার বিড়বিড় করে বলতে থাকে, এর প্রতিশোধ আমি নিয়েই নিব। ট্রিনা, তুই নিঃস্ব হয়ে যাবি। মঞ্জিলে আসা মাত্রই জাবেদ এগিয়ে আসলো। মালামাল বয়ে নিয়ে ঢুকলো বাড়ির ভেতরে। ডুপ্লেক্স বাড়িটার সামনে আঙিনার একপাশে ফুলের বাগান, তার পাশে বেতের বসার সোফা, অন্য পাশে একটা ছোট্ট সুইমিং পুল। টিনা আর আবি সদর গেটে দাঁড়িয়ে আছে। রেহানা খান হাতে বরণডালা নিয়ে বরণ করছে। বিয়ে নিয়ে টিনার কোনো চঞ্চলতার চাপ দেখা যাচ্ছে না। নিয়ম মেনেই প্রবেশ করলো। রেহানা সিঁড়ি ভেঙে আবিরের সাথে নিয়ে গেল ত্রিনাকে। আবিরের রুমে খাটে বসিয়ে রেহানা বলল, ফ্রেশ হয়ে নিচে আয়, খাবার দিচ্ছি টেবিলে। টিনা রেহানার কথায় মাথা দুলালো। আবির ইতিমধ্যে ওয়াশরুমে চলে গেছে। এই প্রথম আবিরের রুমে প্রবেশ করছে ত্রিনা, তাও বউ হিসেবে। ত্রিনা বসা থেকে উঠে দাঁড়ায়। কক্ষের সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। কক্ষের সাথে আরেকটা আলাদা রুমও রয়েছে। সেখানে রয়েছে বিজ্ঞান বিষয়ক নানা যন্ত্রপাতি, রিসার্চের ফাইল, বিভিন্ন আসবাবপত্র। কক্ষে সকল কিছু অফ হোয়াইট কালারে মোড়া। ব্যালকনিতে রয়েছে গোলাপ আর অ্যালোভেরা গাছ। তার পাশে একটা দুজনের বসার মতো দোলনা। হঠাৎ লুকায়িত গোপন মোবাইলটা বের করে ত্রিনা কল করলো তার একান্তই কাছের সঙ্গীকে। উপাস থেকে স্বর ভেসে আসে পুরুষালী কণ্ঠে, ম্যাডাম, আপনি যে খবরটা জোগাড় করতে বলছেন আমি সেই কাজে নিয়োজিত আছি।
ট্রিনার গম্ভীর কণ্ঠে প্রশ্ন। ওরা এখন কোথায় দিদার? গণস্বাস্থ্য হাসপাতালে আছে ম্যাডাম। সানোয়ার বোধহয় সুস্থ হলে আপনার কোনো ক্ষতি করতে পারে, ওর কথায় হাবভাবে তাই বোঝা যাচ্ছে। ট্রিনা ভয়ঙ্কর হাসি হাসল। ট্রিনার এমন হাসি শুনে দিদার শঙ্কিত হলো। ম্যাডাম হাসছেন কেন? আপনি কি কিছু ভেবে রেখেছেন? দিদা তুমি ভালো করেই জানো আমি কিছু মুখে বলি না, সময় হলে নিশ্চয়ই দেখতে পাবে। দিদার বিদায় জানালো। ট্রিনা তার গোপন ফোনটাকে লুকিয়ে রাখলো। বাথরুমের সামনে ট্রিনা দাঁড়িয়ে আছে। মূল উদ্দেশ্য তার বিজ্ঞানী মশাইকে লজ্জায় ফেলা। ইতিমধ্যে ওয়াশরুমের দরজা খুলে বের হতেই থতমত খেয়ে দাঁড়ায় আবির। ট্রিনা মিনমিন করে মুচকি হাসছে তার বিজ্ঞানী মশাইয়ের ভেজা অবয়ব দেখে। ট্রিনা গলা খাঁকারি দিয়ে দৃষ্টি আকর্ষণ করলো তার বিজ্ঞানী মশাইয়ের। সাথে সাথে ট্রিনা চোখ মারল আবিরকে। ট্রিনার এমন আচরণে হতচকিত হয় আবির। আবির ট্রিনাকে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।